নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার তত্ত্বাবধানে রবিবার ৬৭তম বার্ষিক সাহিত্য অধিবেশন সোনারী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান, সাহিত্য অধিবেশন ও দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি, গীতি আলেখ্য ও শ্রুতি নাটক ঘটক মঞ্চস্থ হয়। পুরস্কার বিতরণ ও একক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার বার্ষিক সাহিত্য অধিবেশন আজ ২রা মার্চ সোনারী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা পেয়েছিলাম আমাদের মধ্যে আমাদের কেন্দ্রীয় সচিব শ্রী অনিল কুমার মহাশয়কে, সেই সঙ্গে আমাদের বিদগ্ধ কবি সুনীল মাঝি, ডক্টর বৈদ্যনাথ ত্রিপাঠী, বিপুল গুপ্ত। এরা সকলে এসেছেন। এরা নিজ নিজ মতে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। আমাদের এবারের বিষয় বর্তমান প্রজন্ম এবং শিশু সাহিত্য। আমরা সত্যি এখন শিশুদের নিয়ে বড় ভাবিত। সত্যি কি আমাদের এই সাহিত্য বাঁচবে? শিশুরা কি সত্যি আমাদের সাহিত্য পড়বে? এই বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা হলো এবং আরও হয়তো হবে। আর এছাড়াও রয়েছে গানের অনুষ্ঠান, গীতি আলেখ্য, একটি আমাদের শ্রুতি নাটকও রয়েছে ঘাতক। এই সব নিয়ে আজকে সারাদিনের খাওয়া দাওয়া রঙিন একটি অনুষ্ঠান আমাদের সাহিত্য অধিবেশন নিখিল ভারতের। বাংলা সাহিত্যের গোড়া 1818 সালে 15টি বক্তা অলরেডি বলে গেছে। দ্বিতীয় পক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, মদন মোহন চট্টোপাধ্যায়, অন্তর কুমার দেবীর মাধ্যমে আমরা শিশু সাহিত্যের পরিচয় পাই। পরবর্তী রবীন্দ্রনাথের জাতীয় শিশু সাহিত্য সবই আনন্দ। রবীন্দ্রনাথ ছাড়া আমরা কোনো কিছুই ভাবতে পারি না। সুকুমার রায়ের আবদ্ধবোধ, কাগজ নজরুল ইসলামের চিঠি ফুলের আর এই সাহিত্যকে সমৃদ্ধ করেছে। শিশু সাহিত্যের পত্র পত্রিকা যেমন সপ্তাহ আমরাও পড়ছি, মুকুর, প্রকৃতি, সন্দেশ তৈরির মাধ্যমে শিশুদের সম্বন্ধে সেই সাহিত্যকে সমৃদ্ধ হয়েছে। শাখার সদস্য আছে, অক্লান্ত পরিশ্রমে বাংলা প্রসারের জন্য পড়াশোনা করানো, তাদের পরীক্ষা নেওয়া, ঈশ্বর তৈরিতে পড়ে যাচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়। আমি আশা করব আরো বেশি বাচ্চা ছেলেরা বাংলা ভাষা বলবে, বাংলা শিখবে। তাদের উদ্দেশ্য যেটা রয়েছে বাংলা ভাষা সাহিত্য বা সংস্কৃতিকে প্রমোট করা, সেটা জামশেদপুর অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করছে। তার জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এটা আন্তর্জাতিক মাতৃভাষার উপরই স্বীকৃতি লাভ করেছে। এটা বাংলা ভাষাকে উপলব্ধ করে সেটা মাতৃভাষাকে স্বীকৃতি লাভ করেছে। আমাদের এই ভাষা কবিগুলো সাহিত্যিক তাদের অবদানে যে সমৃদ্ধ ভাষা সাহিত্য তৈরি হয়েছে তার থেকে তারা প্রশাসন লাভ করতে পারে। আমাদের তার জন্য আমরা সকলে সচেষ্ট হবে। আর এই বাংলা ভাষার প্রসারের জন্য আরো এগিয়ে নিয়ে যাওয়া এই বার্তা আমরা প্রতিনিয়ত জামশেদপুর বহু শাখায় যখন যায় তখন বহু শাখায় আলোচনা করে, অনেকে জিজ্ঞাসা করে একটা গুরুত্ব কোন কোন শাখা ভারতবর্ষে এখন জগৎ শাখা, যারা সব সারা বছর 365 দিন কাজ করে। হয়তো অনেকে
বলবেন যে ব্যক্তিগতভাবে আপনার হয়তো সেই সব শাখার উপরে ভালো ভাষা আছে বলে তার নাম করে, তা কিন্তু নয়। আমার কাছে ভারতবর্ষে যতগুলো শাখা সবাই আমার কাছে সমান, কিন্তু কেউ না কেউ ভালো বলতে হয়, কাউকে না কাউকে কোনো অংশে ভালো বলতে হয়। তাতে কারো হয়তো মনে রাখতেই পারে যে কেন কয়েকটি শাখার ব্যাপারে উনি বলে। আমি বলি না, আমাকে বলতে বলা বলতে বাধ্য, তার কারণই দেখাবো কেন বলে এইসব শাখাগুলো তারা ভালো। 365 দিন এই ভাষা বাংলা ভাষার জন্য তারা নিরন্তর চেষ্টা করে যায়, নিরন্তর অনুষ্ঠান করে। বাংলার বাইরে কিনে নেয় দ্বিজবলি স্বার্থে, সেই দুধই চুরি করে খায় ক্যাট, মোটা হওয়ার কারণ হলো দ্যাট। কুকুর বলল, বুদ্ধি দাও তো খাও, কি করে চুরি বন্ধ করি, খাও। গরু বলল, তুমি তো আস্তে একটা ভুল, চুরি বন্ধের যদিও আছে ভুল, কিন্তু ভায়া সর্ষের মাঝে দোষ, সেটা বোঝায় ইম্পর্টেন্ট মোস্ট। এইভাবে যদি আমরা প্রচার দেখি তাহলে মনে হয় আজকের ছেলেমেয়েরা তাদের উৎসাহ পাবে এবং পরিবারের মধ্যে যে একটা শিক্ষা নীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সাহিত্যের একটা অধ্যায় আছে যেটাকে শিশু সাহিত্য নাম দেওয়া হয়েছে, এবং সেই শিশু সাহিত্যটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, বাংলা শিশু সাহিত্য আর সেই শিশু সাহিত্যের সঙ্গে আজকের প্রজন্মের কথা, মানে আজকের প্রজন্মের কাছে সেই শিশু সাহিত্যটি কোথায়। একজন শিশু সাহিত্যের পরিভাষা দিতে গিয়ে বলেছিলেন যে প্রকৃতপক্ষে শিশু সাহিত্যটা লেখা উচিত শিশুদের, কারণ শিশু পছন্দ সাহিত্য একমাত্র শিশুরাই লিখতে পারে। আর আমাদের সমাজের শিশুরা আর যা দৌরাত্মই করুক না কেন, ঘরে দরজা ভাঙুক, কাজ ভাঙুক, বাসন ভেঙে দিয়ে গ্লাস ভাঙুক, আর যাই করুক না কেন সাহিত্য লেখে। তাহলে শিশু সাহিত্য লিখবে কি? এর জন্য আসতে হলো এমন কিছু কবিকে, লেখককে যারা শিশু মন নিয়ে সাহিত্য রচনা করবে। কারণ এটাকে আমরা যদি একটু পিছনে ফিরে তাকিয়ে দেখি, প্রত্যেকটা মানুষেরই একটা শিশু মন আছে, কারণ আমরা সবাই শৈশব বেরিয়ে এসেছি। যখনই পিছন ফিরে তাকাই তখনই মনে হয় আমার সেই ফিরে আসা দিন। জন্মের পরে একেবারে একটা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দেখবে দুটো খিদে থাকে, এবং থাকবে দুটো খিদে। একটা খিদে হচ্ছে পেটের, জন্মের পরে একটা শিশুর আরম্ভ হলো এবং মরার দিন পর্যন্ত একটা খিদেও থাকবে, হচ্ছে পেটের। দ্বিতীয় আর একটা খিদে জন্মের পর থেকে শিশুটি জাগতে আরম্ভ করে, শেষ দিন পর্যন্ত আবার আমাদের থাকে ওটা, তার নাম হচ্ছে কিছু শোনা। কারো কাছ থেকে কিছু শোনা, কোনো গল্পে মানুষের কথাই হোক, ভগবানের কথাই হোক, দেবদেবীদের কথাই হোক, যার কথাই হোক, কিছু শোনার একটা খিদে থাকে। এই আধুনিক প্রজন্ম, একেবারে আধুনিক প্রজন্মের কাছে চলে এসেছে। আজকের দিনের শিশুর কাছে সাহিত্য কেন একটু দূরে চলে গেছে। সাহিত্য তো আর কোনো বাইরের বস্তু নয়। অলঙ্কার বাদীরা সেই খুবই প্রাচীন যুগ থেকে বলেছিলেন কাব্য সাহিত্য কি? পরশ্ব পরস্যেতি মমেতি ন মমেতি চ। গল্পটা কাহিনীটা কেমন? পড়ে, এটা তো আমার না পড়ে, ঠিক পড়ে। আরে গল্পটা ঠিক আমার মতো, আবার ঠিক আমার মতো।
শিশু গল্পটার মধ্যে নিজেকে দেখছিল, আবার পুরোপুরি নিজেকে পাচ্ছিল না। সাহিত্য চিরকাল সমাজের আয়না, সমাজ বদলাচ্ছে, সাহিত্য বদলাতে বাধ্য। এক সময় শিশুদের কাছে আমরা মিলে বলতাম রোমান্টিক গল্প, এক সময় শিশুদের কাছে শৈশব ছিল, শিশুরা খেলার মাঠ দেখেছিল, এক সময় তারা এগো পুকুর দেখেছিল, এক সময় তারা সাঁতার কাটত, এক সময় তারা গাছে চড়ত, এক সময় তারা অন্যের কাছে আম চুরি করত। এখনকার শিশুদের কাছ থেকে আমরা, শিশুরা না, আমরা বাবা মারা তাদের শৈশবটা কেড়ে নিয়েছি। প্রফেসর ত্রিপাঠী যে কথা বললেন সে কথা আমার কথা, বিপুলবাবু যে কথা বললেন সেটাও আমার কথা, যে আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা মানুষ করবো না নতুন করবো, এই এক সংকট। এবং এই সংকট কেবলমাত্র একটি গণ্ডি নয়, পরিবারের ভেতরে সমাজ, রাষ্ট্র একটা মানুষকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে। কথা হলো যে শিশু সাহিত্য অ্যাকচুয়ালি করে, শিশু সাহিত্য যে কাজটি করে একটি মায়ের কাজ, অর্থাৎ মা যেন সচেতন ভাবে তার সন্তানকে বড় করে, অভিভাবকের কাজ করে, একটি শিশু সাহিত্য পায়। বিংশ শতাব্দীটা ছিল সাহিত্য এবং বিজ্ঞানের যুগ, আর এখন যে যুগ, বিশেষ করে আপনারা যদি এই 20-25 বছর এই দুটো দশকের কথা ভাবেন, এই যুগটা হচ্ছে টেকনোলজি এবং এআই এর যুগ। তো স্বাভাবিকভাবে একটা বর্তমান প্রজন্ম এবং অতীত প্রজন্মের মধ্যে অনেক তফাৎ হয়ে আছে। আমার আজও মনে আছে যে আমরা যখন স্কুল থেকে ফিরতাম, তো স্কুল থেকে ফিরে আমরা নদীর দিকে চলে যেতাম, একটি গাছের দিকে তাকিয়ে এবং মেঘ খুঁজতাম, মেঘের দিকে তাকিয়ে থাকতাম। আমরা বলতাম ওই দেখো ওই মেঘটি পাহাড়, ওই মেঘটি একটি কদম গাছ, ওই মেঘটি রবীন্দ্রনাথ। আমরা আকাশে সেই মেঘের ভেতর থেকে রবীন্দ্রনাথকে খুঁজে পেতাম। তো এই হচ্ছে আমাদের সেই কল্পনা। এই কল্পনা একটা মানুষকে অনেক দূরে নিয়ে যায়। শিশু সাহিত্য এই কল্পনার কাজটি করে থাকে, এবং সেই কল্পনা যখন থাকে, সেই কল্পনার মাধ্যমে আমরা একটা স্বপ্নে পৌঁছাতে পারি। কারণ স্বপ্ন হচ্ছে খুব সম্পদ, যার স্বপ্ন নেই তার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই, এবং সেই জন্যই যার স্বপ্ন নেই সে সবচেয়ে দরিদ্র। সেই কল্পনা এবং স্বপ্ন তাদের চেতনার জগতে নিয়ে গেছে, সেখানে তারা মানুষ হয়ে উঠেছে। তো শিশু সাহিত্য সেই মানুষ তৈরি করা আত্মঘর, এবং এই আত্মঘর আমরা জানি যে শিশু বড় হয় মায়ের হাত ধরে, আর শিশু সাহিত্য সেই মায়ের কাজটা করে।